क्या छुआ दिल था जो तेरा हुआ कैसा नशा चढ़ गया तेरी याद में खो गया मैं तेरे लिए जान तली में लिया मेरी याद दिनों ना आई लिया याद तेरी आए ना कभी रह गई बातें जो ना कही आस में हकीकत रही कभी मिले तो ये बस नहीं तू मेरी आशिकी बन गई मुझे एहसास होता नहीं मैं तुझे अब बातें क्या सुनाऊं दिला दूंगी मैं तुझको এই গল্পের শুরুতেই কং আমাদেরকে বলতে থাকে তার মধ্যে টাইম ট্রাভেল করার বিশেষ একটা ক্ষমতা রয়েছে, কিন্তু শেষবার টাইম ট্রাভেল করার সময় সে তার এনার্জি কোর হারিয়ে ফেলেছে। আর সেই এনার্জি কোরকে খোঁজার জন্য অন্য আরেকটি শক্তি ব্যবহার করে কং এই টাইমলাইনে এসেছে। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা সুজিকে দেখানো হয় কং আর সুজি একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। কংরা সবাই যখন এদিকে আসছিল তখন সুজি ওদের সামনে স্লিপ করে পড়ে যায়। কং সুজির দিকে হাত বাড়িয়ে দিলে সুজি মনে করে কং তার হাত ধরে উঠতে বলছে, কিন্তু দেখা যায় কং আসলে ওর টি শার্টের ছিঁড়া অংশ নেওয়ার জন্য হাত বাড়িয়েছিল। সেটা নিয়ে কং তার বন্ধুদের সাথে চলে যায়। বেচারি সুজি শুরুতেই একটা ধোঁকা খেয়ে যায়। তারপর আমরা সুজির দুজন রুমমেটকে দেখতে পাই। একজনের নাম ভাই। ভাই সারাদিন রূপচর্চা করত। সে বেশিরভাগ নিজেকে নিয়ে ব্যস্ত থাকত। অন্যজনের নাম ছিল লি। লি হচ্ছে সুজির বেস্ট ফ্রেন্ড, আর আমাদের সুজি হলো মিউজিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট। অন্যদিকে কংকে দেখা যায় সে পিয়ানো বাজাচ্ছিল আর সকালের ওই ঘটনাটা মনে করছিল। কংয়ের কাছে মনে হয় কেউ বারবার অতীতে গিয়ে কোনো ঘটনা চেঞ্জ করছে, যার জন্য ভবিষ্যৎও পাল্টে যাচ্ছে। কারণ সকালে কংয়ের টি শার্টটি ছিঁড়ে গিয়েছিল, কিন্তু পরে আবার লকারে কং দেখে তার টি শার্ট তো একদম ঠিক আছে। কি হচ্ছে সে তো কিছুই বুঝতে পারছিল না। তারপর সে যখন ক্লাসরুমের দিকে যাচ্ছিল তখন সুজি একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় কংয়ের উপর। কং সুজির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মধ্যে অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল। এই সময় দেখা যায় সুজির হাতের মধ্যে নীল একটা আলো রশ্মি জ্বলে ওঠে। যখন সে ঘুম থেকে ওঠে তখন নিজেকে সে ক্লাসরুমে খুঁজে পায়। সুজি বলে ওঠে, আমি আবারও টাইম ট্রাভেল করেছি, ভাগ্যিস লেট করিনি, তাহলে তো পরীক্ষাটাই দিতে পারতাম না। পরীক্ষা চলাকালীন সুজি লিয়ের সাথে কথা বললে টিচার সেটা দেখে ফেলে, তাই শাস্তি স্বরূপ তিনি সুজিকে একসাথে অনেকগুলো অ্যাসাইনমেন্ট করতে দেয় এবং 3 দিনের মধ্যে সেগুলো কমপ্লিট করে নিয়ে আসতে বলে। রাতের বেলা সুজি সেগুলোরই কাজ করছিল, কিন্তু কিছুতেই শেষ হচ্ছিল না। তাই নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য সুজি কাজের পাশাপাশি একটি মিউজিক প্লে করছিল। বাইরে থেকে কং মিউজিকের সাউন্ড শুনে বলতে থাকে, কে এই ইউনিক মিউজিক প্লে করেছে। এটা দেখার জন্য কং তো সুজির মিউজিক রুমের দিকে আসতে থাকে। এদিকে মিউজিক বাজানো শেষ হলে সুজি জানালা খুলে বাহিরে তাকায় আর দেখে কং সেখানে দাঁড়িয়ে রয়েছে। কং যখন সুজিকে দেখে তখন সে বলে ওঠে, এটা তো সে মেয়েটা, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। সুজির কাছাকাছি আসতেই কংয়ের প্রতিবার অন্যরকম একটা ফিল হয়, যার কারণে কংয়ের সন্দেহ হয় তার এনার্জি কোর সুজির মধ্যেই রয়েছে। পরের দিন দেখা যায় সারা রাত ধরে না ঘুমিয়ে কাজ করার জন্য সুজির অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। সুজিকে দেখে লি বলে, যদি আমরা টাইম টেবিল করতে পারতাম তাহলে সবকিছু ঠিক করে ফেলতাম। সুজির কাছে মনে হয় লি তো একদম ঠিক কথা বলেছে, সে তো টাইম টেবিল করার মাধ্যমে সব প্রবলেম সলভ করতে পারবে। তো সুজি এবার তার হাতের সে উজ্জ্বল আলোক রশ্মিটিকে অ্যাক্টিভ করার চেষ্টা করে, যেটার মাধ্যমে টাইম টেবিল করা যায়। সুজির জানা ছিল না এটাকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। সে বিভিন্নভাবে চেষ্টা করার পরও কোনো রকম কাজ হচ্ছিল না। তখন সুজির মনে পড়ে যখন তার গায়ে পানি পড়েছিল তখন সে টাইম টেবিল করতে পেরেছে। এবার সুজি আর কিছু না ভেবে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু তারপরও সে টাইম টেবিল করতে পারে না। এদিকে সুজি কংকে আসতে দেখে ভাবতে থাকে সে আর আসার সময় পেল না। এবার কং সুজিকে ভিজা অবস্থায় দেখে তার শার্টটা সুজিকে দিয়ে চলে যায়। সুজির কাছে তখন মনে হয় সে কংকে প্রথমে যেমনটা ভেবেছিল কং কিন্তু একদমই তেমন না। এসব কথা ভেবে সুজি তো স্মাইল করতে থাকে। অন্যদিকে কং তার ডিজিটাল রুমে এসে সবকিছু নিয়ে ভাবতে থাকে যে কখন কখন তার সুজির সাথে দেখা হয়েছিল এবং সুজি কেমন আচরণ করেছিল।
এদিকে সুজি হোস্টেলে ফিরলে লি তাকে জিজ্ঞাসা করে তার ভিজা অবস্থা কিভাবে হলো। সুজি বলে আজ অনেক বেশি গরম পড়ায় সে বাইরে থেকে শাওয়ার নিয়ে এসেছে। লি বলে হোস্টেলে শাওয়ার না নিয়ে তুমি বাইরে গিয়ে শাওয়ার নিলে কেন, তাও আবার ইউনিফর্ম পরে? আসলে তুমি কাকে বোকা বানাতে চাইছো? আর তোমাকে এই শার্টটাই বা কে দিয়েছে? সত্যি করে বলো তো কি হয়েছিল? এবার সুজি লিকে কং এর ব্যাপারটা খুলে বলে। সবকিছু শুনে লি বলে তো আমাদের ইউনিভার্সিটিতে অনেক ফেমাস, তাকে সবাই আইস প্রিন্স বলে চিনে থাকে। সুজি তো কংকে পছন্দ করতে শুরু করেছিল, এই জন্য লি তাকে বুদ্ধি দেয় শার্ট ফেরত দেওয়ার সময় কংকে উইচ্যাটে অ্যাড করে নিতে। ধীরে ধীরে কথা বলা শুরু করলে কং নিজেই সুজিকে ডেটে যাওয়ার অফার করবে। সুজি এখানে লিয়ের কথায় তেমন একটা পাত্তা না দিয়ে চলে যায় আর কং এর সাথে সে দেখা করে তার শার্টটা ফেরত দিয়ে ধন্যবাদ জানায়। তারপর সে তাকে একটি ইভেন্টের কার্ড দেখিয়ে জিজ্ঞাসা করে কং এখানে পার্টিসিপেট করবে কিনা, কিন্তু কং তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। সুজি এটা দেখে একটু অবাক হয় আর মনে মনে ভাবতে থাকে কং এমন কেন, সে তো অ্যাটলিস্ট হ্যাঁ কিংবা না উত্তর দিতে পারত। তখনই সুজি খেয়াল করে তার হাতের ওই আলোক রোশনি আবারও জ্বলে উঠেছে। এই যে ভাই সাব, এখন তো দেখি সবার হাতেই মোবাইল, সারাদিন ফেসবুক ইউটিউব এইসব কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যেত। তাই আমি তোমাদের একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করছি। এটা একরকম গেমের দুনিয়া ভাই, একদম মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা, কোনো অ্যাপ লাগবে না। এখানে ক্র্যাশ, স্পিন, স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়ে লেনদেন করা যায়। তুমি শুধু একবার সাইন আপ করবা, তারপর তোমার পছন্দের গেম খেলবা। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ, কেউ যদি আগে নাও খেলো তাও চিন্তা নেই। এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরো সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। তো আর বসে থাকলে হবে, নিচে কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, এখনই ক্লিক করো আর শুরু করো তোমার গেমের যাত্রা। এদিকে কং কল্পনায় দেখে সুজি তার দিকে দৌড়ে আসছে, আবার হঠাৎ করে ভেনিশ হয়ে গিয়েছে। কং ভাবে এসব তার সাথে কি হচ্ছে, এর মানে কি তার এনার্জি কোর সুজির মধ্যে রয়েছে? তো এমন একটা স্বপ্ন দেখে ক্লাসরুমে কং এর ঘুম ভাঙে। টিচার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, সে কি অসুস্থ? কং বলে আমি ঠিক আছি। এতক্ষণ ধরে ঘুমিয়ে থাকার কারণে টিচার কংকে ক্লাসরুম থেকে বের করে দেয়। সুজি যখন বলছিল টিচারের উচিত হয়নি কংকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া, তখন বাই বলে টিচার একদম ঠিক করেছে, ক্লাসে বসে কেউ ঘুমালে তাকে বের করে দেওয়াই উচিত। এরই মাঝে এখানে লি এসে বলে আমাকে একটা ছেলে সামার ক্যাম্পে ইনভাইট করেছে, আমি তো এই জন্য ভীষণ খুশি। লি সুজিকে জিজ্ঞাসা করে তার কি অবস্থা, কেমন যাচ্ছে সব। সুজি বলে তার স্টোরি যে কোন দিকে যাচ্ছে এটা সে নিজেও জানে না। লি সুজিকে বুদ্ধি দেয় কং এর নাম্বারটা নেওয়ার জন্য, যাতে সে তার সাথে কন্ট্রাক্ট করতে পারে। তো এবার সুজি কং এর কাছে এসে তার উইচ্যাট অ্যাকাউন্টটা চায়। কং জানায় তার কোনো উইচ্যাট অ্যাকাউন্টই নেই। সুজি জিজ্ঞাসা করে তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে কন্ট্রাক্ট করো কিভাবে? কং বলে আমার তো কোনো বন্ধুই নেই, এজন্য কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজনও পড়ে না। এবার সুজি কংকে তার বাবা মার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় তার এ পৃথিবীতে কেউ নেই, সে একদম একা। এটা শুনে সুজির তো কং এর জন্য অনেকটা খারাপ লাগে। সে কংকে বলে এখন থেকে আমরা দুজন বন্ধু, আর সুজি নিজের ফোন নাম্বারটাও কংকে দিয়ে দেয়। তারপর সুজি বলে এখন থেকে তো আমরা বন্ধু, তাহলে তুমি কি আমার সাথে ক্যাম্পিং এ যাবে? কং ওর সাথে যেতে রাজি হয়ে যায় আর সুজি তো এটা শুনে ভীষণ খুশি হয়। সে হোস্টেলে ফিরে এসে লিকে বলে কং তো ক্যাম্পে যেতে রাজি হয়ে গিয়েছে। লি তখন বলে সুজি যেন তার চেষ্টা চালিয়ে যায়, কং অবশ্যই তার প্রেমে পড়বে। অন্যদিকে কং পিয়ানো বাজাচ্ছিল আর সুজিকে নিয়ে ভাবছিল তার কাছে তো বারবারই মনে হচ্ছিল সুজির কাছে তার এনার্জি রয়েছে, যেভাবেই হোক কংকে সেটা ফিরে পেতেই হবে। এদিকে লিতো তার রিলেশনশিপে ধোঁকা খেয়ে যায়, ছেলেটা তার সাথে চিট করেছিল, এই জন্য লি অনেক কান্নাকাটি করে। সুজি জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু লি কোনো কিছুই বলছিল না। তারপর কয়েকদিনের জন্য লিয়ের মা এসে লিকে সাথে করে নিয়ে যায়। বাই তখন এ সবকিছু সুজিকে জানায়। বাই বলে লি তো সুজির বেস্ট ফ্রেন্ড, লিয়ের সাথে এত কিছু হয়ে গেল অথচ সুজি কিছুই জানে না, তাহলে সে লিয়ের কেমন বন্ধু? সুজি মনে মনে ভাবে আসলে সব দোষ তারই। কং এর উপর ফোকাস করতে গিয়ে সে লিয়ের কোনো খেয়ালই রাখেনি।
বাই বলে লিয়ের সে বয়ফ্রেন্ডের নাম ফ্যাং, সেই স্পোর্টস ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সে সব মেয়েদের সাথেই রিলেশন করে, কিছুটা প্লে বয় টাইপের ছেলে। সব মেয়েরা এটা জানার পরও কেন যে তার জন্য পাগল হয়ে যায় এটাই আমি বুঝি না। সুজি এবার বাইরে চলে আসে টাইম টেবিল করার জন্য। সে অতীতে গিয়ে ফ্যাংয়ের সত্যিটা সবার সামনে নিয়ে আসতে চাইছিল, যাতে লিয়ার ফ্যাংয়ের সাথে রিলেশনে না যায়। কিন্তু সুজি বুঝতে পারছিল না আলোক রশ্মিটা কিভাবে অ্যাক্টিভ করতে হবে। সে অনেকভাবে চেষ্টা করে এই রশ্মিটা অ্যাক্টিভ করার জন্য, কিন্তু কোনোভাবেই সে পারছিল না, প্রতিবারই ব্যর্থ হয়। তারপর সে হাঁটতে হাঁটতে কং এর রুমের দিকে যাচ্ছিল। এদিকে কংকে তার ডিজিটাল রুম জানায় তার এনার্জির কোর তার থেকে 50 মিটার দূরে রয়েছে। কং বাইরে তাকিয়ে দেখে দূরে সুজি দাঁড়িয়ে রয়েছে। কং তো এবার একদম শিওর হয়ে যায় যে তার এনার্জি কোর সুজির মধ্যেই রয়েছে। হঠাৎ করে সুজি পড়ে যেতে গেলে কং তাকে ধরে ফেলে, আর এনার্জি কোর কং এর সংস্পর্শে আসা মাত্রই অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে সুজি টাইম টেবিল করে 4 দিন পিছনে চলে যায়। সুজির লক্ষ্য ছিল যেভাবেই হোক তাকে লিকে প্রটেক্ট করতেই হবে। এদিকে কং এখনো সেখানেই দাঁড়িয়েছিল, তাকে যেভাবেই হোক অতীত চেঞ্জ করা থেকে সুজিকে আটকাতে হবে, নয়তো ভবিষ্যতে অনেক কিছু বদলে যাবে। অন্যদিকে সুজি তার কাজে লেগে পড়ে। কং তার সাথে কথা বলতে আসলে সুজি বলে সে তার সাথে পরে কথা বলবে, এখন সে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ করতে যাচ্ছে। তারপর সুজি ফ্যাংয়ের বিরুদ্ধে প্রমাণ পেয়ে যায় আর সেটা ভিডিও করে নেয়। লি তো রেগে গিয়ে সুজিকে বলতে থাকে, তুমি এসব কি করে করতে পারলে? আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কিভাবে বাজে কথা বলতে পারো? সুজি তখন লিকে সেই ভিডিওটা দেখায়, যেখানে দেখা যায় 2টা মেয়ে ফ্যাংকে নিয়ে ঝগড়া করছে, কারণ ফ্যাং একই সাথে এই 2টা মেয়ের সাথেই ডেট করেছিল। এরপরও লি বিশ্বাস করে না। সে বলে, আমি ফ্যাংকে জিজ্ঞাসা করব, নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, কারণ সেই একমাত্র ছেলে যে আমাকে পছন্দ করেছে। আমি তো দেখতে একদমই প্রিটি না, তাই আমি তাকে জিজ্ঞাসা না করে কোনো কিছু করব না। এই কথা বলে লি তো সেখান থেকে চলে যায়। তখন সুজি বলে, এই মেয়েটা দেখছি আসলে অনেক বোকা, ওর জন্য আমি এত কিছু করলাম, কিন্তু ও তো আমার কোনো কথাই বিশ্বাস করলো না। এর থেকে তো ভালো হতো আমি কং এর সাথেই থাকতাম। রাতে কং মেসেজ করে সুজিকে বলে সে তার সাথে দেখা করতে চায়, তার সুজিকে কিছু বলার আছে। সুজি জানায় সে একটু বিজি রয়েছে, এজন্য সে আজ তার সঙ্গে দেখা করতে পারবে না। একটু পর লি এসে সুজিকে বলে ভিডিওর বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। আসলে ওই 2টা মেয়ে ফ্যাংকে পছন্দ করত, তারা দুজন ফ্যাংকে প্রপোজাল করেছিল, কিন্তু ফ্যাং রিজেক্ট করে দিয়েছে। লি সুজিকে একটা স্কার্ফ দেখিয়ে বলে এটা ফ্যাং তাকে দিয়েছে, এ থেকেই বোঝা যায় ফ্যাং শুধু তাকেই ভালোবাসে। তখনই বাই এসে বলে, ও আচ্ছা, ফ্যাং তাহলে এটা দিয়ে তোমাকে বোকা বানিয়েছে। লি বলে ফ্যাং এটা নিজ হাতে বানিয়ে তাকে গিফট করেছে। বাই বলে, শোনো লি, তুমি তো আমার রুমমেট, এজন্য তোমার ভালো চেয়ে একটা কথা বলি, এই স্কার্ফ পরার লিস্টে তুমি 6 নম্বরে আছো। তোমার আগে আরো 5 জন এটা পরেছে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অনলাইনে সার্চ করে দেখতে পারো এটা তার হাতে বানানো কিনা। সুজি সার্চ করে দেখতে পায় এটা ফ্যাংয়ের হাতে বানানো নয়, বরং সে অনলাইন থেকে এটা কিনেছে। লিতো এসব কিছু দেখে ফ্যাংয়ের উপর প্রচন্ড রেগে যায় এবং রুম থেকে বের হয়ে পড়ে। এদিকে সুজি কংকে ফোন করে লিকে আটকে রাখতে বলে। সুজি এসে দেখে লি অজ্ঞান অবস্থায় রয়েছে। সুজি কংকে বলে, আমি তো তোমাকে শুধু লিকে আটকাতে বলেছিলাম, মেরে অজ্ঞান করে দিতে বলিনি। কং বলে সে নিজেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। সুজি লিকে কোনো মতে উঠিয়ে হোস্টেলে নিয়ে যায়। একটু পর সে আবারও ফিরে আসে। তখন কং তার হাত ধরে রাখে টাইম টেবিল করার জন্য, কিন্তু সে তা করতে পারছিল না। কং এর ফাংশন তাকে জানায় জোর করে টাইম টেবিল করতে চাওয়াতে টাইম টেবিলের ফাংশন লক হয়ে গিয়েছে। যদি কং এনার্জি কোরের মালিককে 3 সেকেন্ডের জন্য কিস করে তাহলে আবারও ফাংশন আনলক হবে। এই শুনে খং তো সাথে সাথে সুজিকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল। সুজি এটা বুঝতে পেরে এখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় সুজি ফ্যাংকে এক্সপোজ করার জন্য কং এর হেল্প চায়। সে তাকে ওই ক্লাসে পাঠায় যেখানে ফ্যাং ক্লাস নেয়। ফ্যাং আসলে মেয়েদের বোকা বানিয়ে কিভাবে তাদের পটানো যাবে এই ক্লাসে নিত। সুজি কংকে জিয়ান নামের এক ছেলের পরিবর্তে পাঠায়, যাতে সে সবার সামনে ফ্যাং এর আসল চেহারাটা আনতে পারে। এই সময় আবার এখানে আসল জিয়ান চলে আসে।
যার জন্য সুজি তো কোনো রকম বাহানা দেখিয়ে আসল জিয়ানকে ক্লাসে যাওয়া থেকে আটকে নেয়। তারপর ক্লাস শেষে কং বাইরে আসার পর সুজি জিজ্ঞাসা করে ফ্যাং কেমন ক্লাস করাচ্ছিল। কং বলে সেখানে তো শেখানো হচ্ছিল কিভাবে ডেট করতে হয়। এসব শুনে সুজি বলে যেভাবেই হোক সে তাকে শাস্তি দিয়েই ছাড়বে। সুজি কংকে জিজ্ঞাসা করে সে তাকে সাহায্য করবে কিনা। কং বলে সে তার পাশে আছে। সুজি মনে মনে বলতে থাকে কি ব্যাপার, আমি যা কিছুই বলছি না কেন কং তো দেখছি সবকিছুতেই রাজি হয়ে যাচ্ছে। কং আবারও চান্স নেয় সুজিকে কিস করার, কিন্তু পারে না। পরের দিন সুজি কংকে একটি রেকর্ডার দেয় আর বলে ক্লাসে এটা অন করে সবকিছু রেকর্ড করতে। তারপর কং চলে যায় ক্লাসে, কিন্তু আজ ক্লাসে আসল জিয়ানও উপস্থিত ছিল। টিচার তো ক্লাসে দুইটা জিয়ানকে দেখে আসল জিয়ানকে নকল ভেবে ক্লাস থেকেই বের করে দেয়। এজন্য আসল জিয়ান রেগে গিয়ে পুলিশকে কল করে আর সব বলে দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির হয় আর দেখা যায় তারা কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এদিকে জিয়ান সুজি আর কংকে একসাথে দেখে বলে ও আচ্ছা, তাহলে তোমরা আমার সাথে গেম খেলছো, আমাকে কি বোকা পেয়েছো? এবার আমি তোমাদেরকে মজা দেখাবো। এবার আমরা সুজিদের কথাবার্তা শুনতে পাই। সে কংকে প্রশ্ন করে রেকর্ডার কোথায়। কং বলে সেটা সে পুলিশকে দিয়ে দিয়েছে আর পুলিশ প্রমাণ দেখে ফ্যাংকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। এটা শুনে সুজি তো অনেক খুশি হয়, কারণ অবশেষে সে ফ্যাংয়ের আসল রূপ সবার সামনে আনতে পেরেছে। যাই হোক, হঠাৎ করে কং সুজিকে এখানে কিস করে দেয়। ফলে এবার তারা দুজনই একসাথে টাইম টেবিল করে ফেলে। সুজি বসে বসে ভাবছিল কং নিশ্চয়ই তাকে পছন্দ করে, তা না হলে সে তাকে কিস করতে যাবে কেন। তারপর সুজি লিকে ফ্যাংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, এটা জানতে যে সবকিছু বদলেছে কিনা। লি বলে তুমি আমাকে কেন বারবার ওই শয়তানটার কথা জিজ্ঞাসা করছো? সে মেয়েদেরকে কতভাবে ইউজ করেছে সেটা কি জানো না? ওর জন্য তো একটা মেয়ে আত্মহত্যা পর্যন্ত করে নিয়েছে। এই কথা শুনে সুজি ভাবে কেউ ফ্যাংয়ের জন্য আত্মহত্যা করেছে, এটা কিভাবে সম্ভব? সুজি মনে মনে ভাবে আমি অতীত বদলেছি বলেই কি এমন একটা ঘটনা ঘটেছে। অপরদিকে আমরা কংকে দেখি যেখানে তার ডিজিটাল সিস্টেম বলছিল অবশেষে তুমি তোমার টাইম টেবিল ফাংশন আনলক করতে পেরেছ, কেমন লাগলো কিস করে। কং তো তখন ওই কিসের কথা মনে করতে থাকে আর স্মাইল করতে থাকে। তারপর তাকে একটা ব্যাড নিউজ জানানো হয়। যেহেতু কং টাইম ট্রাভেল করে পাস্ট বদলে ফেলেছিল, তাই কং এর উপর এর কিছু ইফেক্ট পড়েছে। এখন কংকে তাড়াতাড়ি তার এনার্জি কোর উদ্ধার করে ফিরে যেতে হবে যেখান থেকে সে এসেছিল। যদি সে এনার্জি কোর উদ্ধার করতে না পারে তাহলে সে চিরদিনের জন্য এই টাইমলাইনে ফেসে যাবে। কং এটাই ভাবছিল কিভাবে সে তার এনার্জি কোরকে আবারও ফিরে পাবে। এই সময় তার কাছে সুজির মেসেজ আসে। সে লিখেছিল ক্যাম্পে যাওয়ার কথা মনে আছে তো। কং এটা পরে স্মাইল করে, যা থেকে আমরা বুঝতে পারি সে ধীরে ধীরে হয়তো সুজিকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন রেডি হয়ে কং চলে আসে ক্যাম্পে যাওয়ার জন্য। সুজি কংকে দেখে কথা বলার জন্য তার দিকে এগিয়ে আসে, কিন্তু কং তাকে ইগনোর করে বাসে উঠে পড়ে। তারপর সুজি যখন কং এর পাশের সিটে বসে তখন কং তো সরে গিয়ে অন্য একটি সিটে বসে পড়ে। সুজি মনে মনে ভাবে কং তাকে এভাবে ইগনোর কেন করছে। আর কং মনে মনে ভাবছিল কিভাবে সুজির কাছ থেকে এনার্জি কোডটা নেওয়া যায়। তারপর ক্যাম্পে আসার পর কং বারবার সুজির হাত চেক করার চেষ্টা করে, কিন্তু সে কোনো সুযোগই পায় না। সে সুজিকে নিয়ে হাঁটতে বের হয়। এই সময় সে সুজিকে চোখ বন্ধ করে হাতটা সামনে এগিয়ে দিতে বলে। সুজি মনে করে কং হয়তো তাকে কোনো গিফট দিবে, তবে আসলে তো কং সুজির হাত চেক করতে চাইছিল। সুজি যখন চোখ খোলে তখন দেখে কং একটা জোনাকি পোকা ধরে রেখেছে। বিষয়টা সুজির কাছে তো বেশ রোমান্টিক লাগে। সে নিজেও কং এর জন্য একটা গিফট এনেছিল। তো এখানে সুজি আগে কংকে তার মনের কথা বলে দেয় যে সে তাকে ভালোবাসে, কিন্তু কং বলে সে তো তাকে ভালোবাসে না। এই শুনে সুজি তো অবাক হয়ে জিজ্ঞাসা করে তাহলে এতদিন যে তারা একসাথে ছিল এর মানে কি কং তাকে পছন্দ করে না? কং বলে একসাথে থাকা মানেই তো আর ডেট করা নয়। ওর কথা শুনে সুজি রেগে যায় আর কং এর জন্য আনা গিফট সেখানে ফেলে রেখে চলে যায়। তখন কংকে তার ফাংশন বলে তুমি কিভাবে একটা মেয়েকে এভাবে হার্ট করতে পারলে? যাও তাকে গিয়ে সরি বলো এবং যেভাবেই হোক এনার্জি কোর উদ্ধার করো, না হলে তুমি ধীরে ধীরে উইক হয়ে পড়বে আর এক সময় অদৃশ্য হয়ে যাবে। পরের দিন ইউনিভার্সিটির দৃশ্য দেখানো হয়। ক্লাসরুমে কং সুজির সাথে কথা বলার চেষ্টা করে, তবে সুজি তো তার উপর রেগেছিল।
এজন্য সে তাকে ইগনোর করতে থাকে। টিচার সবাইকে জানায় সামনে মিউজিক কম্পিটিশন হতে চলেছে, এজন্য সব স্টুডেন্টরা যেন টিম তৈরি করে কম্পিটিশনে পার্টিসিপেট করে। কং বলে সে সুজির সাথে টিম আপ করতে চায়, কিন্তু সুজি তার সাথে টিম আপ করতে রাজি হয় না। বাই যখন বলে সে কং এর সাথে টিম আপ করতে চায়, তখন দেখা যায় সুজি কং এর সাথে টিম আপ করতে রাজি হয়ে যায়। তারপর মিউজিক প্র্যাকটিসের সময় কং তাকে একটা মিউজিক শিট দেয়, কিন্তু সুজি সেটা নিতে চায় না, কারণ সে কং এর কোনো হেল্প নিতে চাইছিল না। কংকে তার ফাংশন তখন জানায় তার এনার্জি ধীরে ধীরে কমে যাচ্ছে, এখন রয়েছে 70%। কং যেন দ্রুত তার এনার্জি কোর উদ্ধার করে। এদিকে বাইকে দেখা যায় সে সুজিকে বলে কং তো আসলে সিক্রেটলি বাইয়ের টিমে রয়েছে, সে তো তাকে একটি মিউজিক শিটও দিয়েছে, এরকম আরো বিভিন্ন কথা বলে, যার কারণে সুজি কংকে ভুল বুঝে। সে এসে কংকে বলে কং যেন বাইয়ের সাথে টিম আপ করে নেয়। কং তো তার কথার কোনো মানেই বুঝতে পারে না। তখন সুজি অভিমান করে বলে তার পার্টনার বাই তার জন্য ওয়েট করছে, কং এর তো তার সাথে থাকার কথা, সে তাদেরকে একসঙ্গে ক্লাসরুমেও দেখে নিয়েছিল। কং বলে তাতে কি এমন হয়েছে, সে আর সুজিও তো এখন ক্লাসরুমে একা রয়েছে। সুজি বলে তুমি থাকো তোমার বাইকে নিয়ে। এই বলে সে রেগে এখান থেকে চলে যায়। সুজি চলে গেলে কংকে তার ফাংশন বলে ধীরে ধীরে কিন্তু সময় চলে যাচ্ছে, কিন্তু কং এখনো পর্যন্ত কিছুই করতে পারছে না। যদি এমন চলতে থাকে তাহলে তো কং এই টাইমলাইন থেকে আর কখনোই বের হতে পারবে না। কং ভাবে তার জন্য সুজি তো সবসময় রেগে যাচ্ছে, এমনটা চলতে থাকলে সে কিভাবে তার থেকে এনার্জিটা নিবে। তারপর সে তার ফাংশনের মাধ্যমে দেখতে পায় ক্লাসে কং যখন ঘুমিয়েছিল তখন বাই এসে তার মিউজিক শিট চুরি করে নিয়ে গিয়েছিল। কং এবার বুঝতে পারে এই সবকিছুর পিছনে বাই রয়েছে, আর সেই সুজিকে উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে, যার কারণে সুজি কং এর উপর এতটা রেগে গিয়েছে। বাই কম্পিটিশনে জিতে ফার্স্ট প্রাইজ পেয়ে গিয়েছে, কিন্তু তখনই কং সেখানে একটি রেকর্ড চালু করে দেয়। বাই সেখানে বলছিল কিভাবে সে কং এর মিউজিক শিট চুরি করেছিল, আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই বাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল কিভাবে সে তার মিউজিক শিট চুরি করেছিল। বাই তখন সব সত্যি কথা বলে দিয়েছিল যে কিভাবে সে চুরি করেছিল। বাই তো আর জানতো না যে কং এগুলো রেকর্ড করছে, আর এই রেকর্ড শুনিয়ে কং এখন সবার সামনে সত্যিটা তুলে ধরে। সুজিও বুঝতে পেরেছিল সে কংকে ভুল বুঝেছে। এই সময় কং সুজিকে মেসেজ করে বলে সে তার সাথে দেখা করতে চায়, তার সুজিকে কিছু কথা বলার রয়েছে। এতবার করে রিকোয়েস্ট করায় সুজিও এবার কং এর সাথে দেখা করতে রাজি হয়ে যায়। পরদিন যখন সুজি কং এর সাথে দেখা করতে আসে তখন কং সুজিকে সরি বলে। সুজি তো বিশ্বাসই করতে পারছিল না যে কং তাকে সরি বলছে। তারপর কং বলে সে যে মিউজিক শিট বানিয়েছিল সেটা সে বাইকে দেয়নি, বাই এটা চুরি করেছিল, এমনকি কং এর সাথে বাইয়ের কোনো সম্পর্কও নেই। সুজি বলে এটা তো গতকালই প্রমাণ হয়ে গিয়েছে। কং তখন বলতে শুরু করে সরি হিসেবে সে সুজির জন্য একটা গিফট নিয়ে এসেছে, সুজি যদি এটা গ্রহণ করে তাহলে কং বুঝতে পারবে যে সুজি তার উপর রেগে নেই। সুজি তো এইসব কিছু দেখে মনে মনে অনেক বেশি খুশি হয়, কিন্তু সে দেখে কং মৃত মানুষদের দেখতে যাওয়া ফুল নিয়ে এসেছে। এটা দেখে তো সে আবার রেগে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি এই প্রথম কাউকে ফুল দিচ্ছ? কং বলে হ্যাঁ। সুজি কং এর উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে ওই ফুলটাও সাথে করে নিয়ে যায়। সুজি চলে যাওয়ার পর কংকে তার ফাংশন বলে মেয়েদের গোলাপ, লিলি এই টাইপের ফুল গিফট করতে হয়, তাহলে তারা খুশি হয়, কিন্তু তুমি তো মৃত ব্যক্তিদের দেখতে যাওয়া ফুল দিয়েছো, সে তোমার উপর রাগ করবে, এটাই তো স্বাভাবিক। সুজির রাগ ভাঙানোর জন্য এবার কং লাঞ্চ টাইমে তাকে কিছু চকলেট পাঠায়, সাথে একটা লেটার, কিন্তু সুজি চকলেটগুলো সব তার ফ্রেন্ডকে দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা বাইকে দেখতে পাই মিউজিক শিট চুরি করার ওই ঘটনার পর থেকে সবাই তাকে চোর বলে অপমান করছে। সে যেখানেই যায় সেখানেই সবাই তাকে অপমান করে, এই জন্য বাইয়ের মনটা অনেক খারাপ ছিল। অন্যদিকে কংও বিভিন্নভাবে সুজির রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু পারে না। বাই যখন কংকে দেখতে পায় তখন সে কংকে বলে সে না হয় একটা ভুল করিয়ে ফেলেছে, কিন্তু কং কিভাবে পারলো তাকে সবার সামনে এভাবে অপমান করতে? তার জন্য তো এখন অন্যরাও বাইকে ঘৃণা করতে শুরু করেছে, তাকে চোর বলে ডাকছে। কং বলে তুমি অন্যায় করেছো, আর আমি তো শুধু সেটা সবার সামনে নিয়ে এসেছি, এখানে দোষ আমার না, বরং সব দোষ তোমার নিজেরই। বাই তখন মনে মনে বলে সে কং আর সুজির দুজনের উপরই প্রতিশোধ
নেবে। তারপর দেখা যায় সুজি কিছুটা অসুস্থ ছিল। এটা জানার পর কং তার জন্য বিভিন্ন খাবার আর মেডিসিন কিনে সেগুলো সুজিকে দেয়। কং এর এমন কেয়ার দেখে সুজি স্মাইল করে, কিন্তু সে কং এর সামনে অভিনয় করে যে সে এখনো তার উপর রেগে রয়েছে। কং মনে মনে বলে, আমি আবারও কি কোনো ভুল করলাম? সুজি আমাকে দেখে স্মাইল করলো না কেন? যাক, তারপর সুজি যখন হোস্টেলে ফিরে আসে তখন সে দেখতে পায় বাইকে একটি মেয়ে থাপ্পড় মেরে বলছে, আমার টাকা কোথায়? বাই বলে, আমি জানি না। ওই মেয়েটি বলে, তুই তো আমার টাকা চুরি করেছিস আর এখন বলছিস তুই কিছু জানিস না? ভার্সিটির সবাই জানে তুই একটা চোর। সুজি তখন বাইকে বাঁচানোর জন্য মেয়েগুলোকে এখান থেকে বাগিয়ে দেয় আর বাইকে জিজ্ঞাসা করে ঠিক আছে কিনা। বাই বলে, আমি ঠিক আছি। সে সুজিকে ধন্যবাদ জানায় তাকে মেয়েগুলোর হাত থেকে বাঁচানোর জন্য। সুজি বলে, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি তার জন্য এটাই করতাম। অপরদিকে দেখা যায় কং এর আর মাত্র 20% এনার্জি রয়েছে। এরই মধ্যে তাকে কোনো একটা উপায় বের করতেই হবে নিজের এনার্জি কোর ফিরিয়ে আনার জন্য। এবার কং এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সে দেখে বাই কয়েকটা মেয়ের সাথে কিছু পরিকল্পনা করছে। আসলে সে ইচ্ছে করে সুজির সামনে থাপ্পড় খেয়েছিল তার মন জিতার জন্য, যাতে পরে সে তার উপর থেকে প্রতিশোধ নিতে পারে। কং তো বাইয়ের প্ল্যান সম্পর্কে সবকিছু জেনে যায়, তারপর সেখান থেকে চলে যায়। রাতের বেলা সুজি বাইকে ফোনে তার বাবার সাথে কথা বলতে দেখে। সে শুনতে পায় বাই বলছে ভার্সিটির সবাই তাকে বুলি করছে আর তার বাবাও তার কোনো খোঁজ খবর রাখে না। এসব বলে মন খারাপ করে বাই অনেক কান্নাকাটি শুরু করে। সুজি তখন রুমে এসে বাইকে সান্ত্বনা দিয়ে চুপ করায়। বাই সুজিকে বলে, তুমি কি আমাকে মাফ করে দিয়ে আবার আমার বন্ধু হতে পারবে? সুজি বলে, অবশ্যই, কেন পারবো না, এখন থেকে আমরা আবারও ভালো ফ্রেন্ড। এবার পরের দিন কং সুজিকে বাইয়ের সাথে দেখতে পায়। কং সুজিকে কথা বলার জন্য সাইডে ডেকে নিয়ে আসে। তারপর সে সুজিকে বলে বাই তাকে বোকা বানাচ্ছে, এভাবে সে সুজির বিশ্বাস জিতে তারপর তাকে হার্ট করবে। বাই মোটেও একটা ভালো মেয়ে নয়, এসব কিছু সে তার বন্ধুদের সাথে প্ল্যান করেই করছে। এসব শুনে সুজি তো কং এর উপর উল্টো রেগে বলতে থাকে, হ্যাঁ আমি তো বোকাই আর সবাই তোমার মতো আমাকে বোকাই বানায়। কং এবার সুজিকে সত্যি কথাটা বলে দেয় যে সে একজন টাইম ট্রাভেলার। সুজি তাকে টাচ করার মাধ্যমে নিজেও টাইম ট্রাভেল করতে পারে। এভাবে সুজি অনেকবার টাইম ট্রাভেল করে অতীত বদলে দিয়েছে আর ফলস্বরূপ কংকে শাস্তি পেতে হয়েছে। সুজি যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন কং এর এনার্জি লো হয়ে যাওয়ায় সে তো সেন্সলেস হয়ে পড়ে যায়। সুজি দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে। কং এর চেক আপ করে ডক্টর বলে, অদ্ভুত ব্যাপার তো, রিপোর্ট বলছে সে সুস্থ, অথচ কোনো কারণে তার জ্ঞান ফিরছে না। আপাতত কংকে হসপিটালে অ্যাডমিট করে রাখা হয় এবং ডক্টর সুজিকে তার খেয়াল রাখতে বলে। এখানে সুজির কাছে মনে হচ্ছিল কং এর এই অবস্থা তার জন্যই হয়েছে। টাইম টেবিল করে সে কি আবারও কংকে বাঁচাতে পারবে, নাকি টাইম টেবিল করার জন্য আবারও কং এর কোনো ক্ষতি হবে? সুজির এইসব কথা ভাই শুনে ফেলে। ভাই মনে মনে ভাবে, আমিও যদি সুজির সাথে টাইম টেবিল করতে পারি তাহলে তো আমি আমার সাথে হওয়া যে কোনো অন্যায় আটকাতে পারবো। এই ভেবে সে সুজির পিছু করতে থাকে আর দেখতে থাকে সুজি কোথায় যাচ্ছে। সে তার পিছু করতে করতে কং এর কাছে চলে আসে। সুজিকে দেখা যায় সে কংকে টাচ করে টাইম টেবিল করার চেষ্টা করছে। তখনই ভাই ভিতরে এসে বলে, ও আচ্ছা, তাহলে এভাবেই টাইম টেবিল করতে হয়। সুজি তাকে এখানে দেখে তো অনেক অবাক হয়ে যায়। সে বাইকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু বাই তো এখান থেকে যাই না, বরং সুজির হাত ধরে টানাটানি করতে থাকে টাইম টেবিল করার জন্য, কিন্তু কোনো কাজ হয় না। তাই সে সুজিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। সুজি গিয়ে পড়েছিল কং এর উপর। অ্যাক্সিডেন্টলি কিস হয়ে গেলে সুজির টাইম টেবিল করে চলে যায় সেই দিনে, যে দিন বাই থাপ্পড় খাওয়ার মিথ্যা অভিনয় করেছিল। এখন তো সুজি সব সত্যিটা জানতো যে বাই অ্যাক্টিং করছে, তাই ভিতরে যাওয়ার পরও সুজি ওদের থামায় না আর বলে, তোমরা কন্টিনিউ করো, আমি তো জাস্ট হাত ধোয়ার জন্য এসেছিলাম। এটা বলে সুজি চলে যায়। তারপর বাই তার বাবার সাথে কান্নাকাটি করে কথা বলতে শুরু করে। এটাও তার অভিনয় ছিল। সুজি ওর এসব কথা শুনে হাসতে শুরু করে এবং বলে, তুমি তো দেখছি বেশ ভালোই অভিনয় করতে পারো, তোমার উচিত মিউজিক ছেড়ে অ্যাক্টিং এ ফোকাস করা। আমি জানি তুমি আমাকে বোকা বানানোর জন্য এগুলো করছো, কিন্তু এতে তোমারই সময় নষ্ট হচ্ছে। সুজি যে বাইয়ের মতলব বুঝতে পেরে গিয়েছে, এটা বুঝতে পেরে বাই এখান থেকে চলে যায়।
এবার সুজি চাইছিল কংকে ইগনোর করতে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে যদি কংয়ের কাছ থেকে দূরে থাকে তাহলে হয়তো কং সেফ থাকবে। তারপর কং সুজির কাছে এসে জিজ্ঞাসা করে সে তাকে ইগনোর কেন করছে। সুজি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কংও ছিল নাছুরবান্দা। যতক্ষণ না সুজি তার সাথে কথা বলবে ততক্ষণ কং তার পিছু ছাড়ে না। সুজি যেখানেই যাচ্ছিল কংও তার সাথে সেখানেই যাচ্ছিল, তাই বাধ্য হয়ে সুজি এবার তার সাথে কথা বলতে শুরু করে। সুজি বলে, আমি জানি তুমি একজন টাইম ট্রাভেলার এবং বর্তমানে তুমি হসপিটালে কোমায় রয়েছো। আমি টাইম ট্রাভেল করে অতীতে এসেছি তোমাকে বাঁচানোর জন্য। আমি অতীতে আসার জন্য হয়তো তোমার উপর আবারও ইফেক্ট পড়বে, কিন্তু আমি আর তোমার সাথে ভবিষ্যতে দেখা করব না। আমি একবার তোমাকে বাঁচানোর শেষ চেষ্টা করতে চাই। তোমাকে সুস্থ দেখাটাই আমার জন্য অনেক। সব কথা শুনে হঠাৎ করে কং সুজিকে কিস করে, যার ফলে সে আবারও বর্তমান সময়ে ফিরে আসে। সে দেখতে পায় কং এখনো কোমায় রয়েছে। অন্যদিকে অতীতে কং অন্য কোথাও হারিয়ে যায়। ডক্টররা সুজিকে জানায় কং এর ব্যাপারে তারা সঠিক কিছু বলতে পারছে না, যে কখন বা কবে তার জ্ঞান ফিরবে। সুজি কংকে বলে, এখন আমি কি করব, কি করলে তোমার জ্ঞান ফিরে আসবে। অন্যদিকে কংকে দেখা যায় সে 36টি সমান্তরাল স্পেসে এসে আটকে পড়েছে। এখান থেকে তাকে বের হতে হলে অ্যাটলিস্ট 50% এনার্জি লাগবে, নয়তো সে কখনোই এখান থেকে বাইরে বের হতে পারবে না। এদিকে আমরা সুজিকে দেখতে পাই সে হসপিটালে কং এর পাশে বসেছিল আর কং এর সাথে কথা বলছিল। সুজি বলছিল কং যদি তাকে ভবিষ্যতে না পাঠিয়ে দিত নিশ্চয়ই এখন কং সুস্থ থাকতো, তার সাথে কথা বলতো। অন্যদিকে কং সুজির সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা মনে করছিল। কং রিয়েলাইজ করে সে সুজিকে ভালোবেসে ফেলেছে। এদিকে এই সময় সুজি কং এর হাত টাচ করে, তখনই সুজির হাতে সে নীল আলোক রশ্মি দেখা যায়। ওইদিকে কং এর এনার্জি 2% থেকে ধীরে ধীরে বাড়তে থাকে। একটা সময় 50% হয়ে গেলে বর্তমান সময়ে কং এর জ্ঞান ফিরে আসে। ডক্টররা তো এটা দেখে খুবই অবাক হয়, কারণ এতদিন অনেক চেষ্টার পরও কং এর জ্ঞান ফিরছিল না। যাই হোক, ডক্টর সুজিকে জানায় আচ্ছা এখন সে অনেকটাই সুস্থ আছে, 2-1 দিনের মধ্যে তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে। কং সুজিকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সুজি তাকে এড়িয়ে যায়। সে বলে, এখন তো তুমি সুস্থ হয়ে গিয়েছো, তাহলে এখন আমি বাসায় যাই, পরে আমাদের কথা হবে। এটা বলে সুজি চলে যায়। সুজি কং এর থেকে দূরে থাকতে চাইছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল এটাই কং এর জন্য ভালো হবে। পরের দিন সুজি আবারও হসপিটালে আসে। চুপি চুপি কং এর জন্য খাবার রেখে সে চলে যায়। কংও বুঝতে পারে এই খাবারটা সুজি রেখে গিয়েছে। দুপুরে যখন আবারও সুজি আসে তখন কং সুজিকে ভিতরে আসার জন্য ডাক দেয়। সুজি ভিতরে আসলে কং তাকে বলে, এবার নিজের হাতে আমাকে খাবার খাইয়ে দাও। সুজি বলে, তোমার নিজের হাত আছে না, নিজের হাত দিয়ে খেয়ে নাও। কিন্তু কং তো ঠিক করিয়ে নিয়েছিল যে সে সুজির হাতেই খাবার খাবে, তো এবার সুজি তাকে খাবার খাইয়ে দেয়। এখানে কং তাকে বলে, জানো সুজি, একটা প্যারালাল স্পেসে আটকে পড়ে গিয়েছিলাম, সেখান থেকে অনেকবার চেষ্টা করার পরও কিছুতেই বের হতে পারছিলাম না। সুজি প্রশ্ন করে, তাহলে বের হলে কিভাবে? কং বলে, তোমার জন্য। কং সুজির অনেকটা কাছাকাছি চলে আসে, এই জন্য সুজি তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখা যায় কংকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সে সুজির সাথে দেখা হওয়া মাত্রই বলে সে তাকে পছন্দ করে, শুধু পছন্দ করে না বরং অনেক বেশি ভালোবাসে। সুজি মনে মনে ভাবে কং এর ভালোর জন্য হলেও তাকে কং এর থেকে দূরে থাকতে হবে। এই জন্য সে বলে কং তাকে পছন্দ করলেও সুজি আর এখন কংকে পছন্দ করে না। এটা বলে সে চলে যায়। তারপর সে মন খারাপ করে একটা জায়গায় বসে ড্রিঙ্ক করতে শুরু করে। এই সময় জিয়ান তার কাছে আসে। জিয়ান প্রশ্ন করে, সুজির কি কং এর সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে? সুজি বলে, কং আর সে শুধুমাত্র ফ্রেন্ড, এখানে ব্রেকআপের প্রশ্নই আসে না। জিয়ান জিজ্ঞাসা করে, তাহলে তার মন খারাপ কেন? সুজি কোনো উত্তর না দিয়ে হোস্টেলে ফিরে আসে। লি তাকে জিজ্ঞাসা করে সে ড্রিঙ্কস করেছে কেন, তার কি হয়েছে? ভাই তখন বলে, কি আর হবে, কং মনে হয় সুজিকে রিজেক্ট করে দিয়েছে, আর এই কারণে মনের দুঃখে সে ড্রিঙ্ক করে এসেছে। হোস্টেলের নিচে থেকে কং সুজিকে ডাকছিল, তবে সুজি তো জানালা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। বাড়ি ফিরে কং তার ফাংশনে দেখছিল কিভাবে একটি মেয়েকে ইমপ্রেস করা যায়। সেখানে যে টিপস গুলো দেওয়া হয়েছিল কং এবার সে অনুযায়ী কাজ করতে শুরু করে। তারপর কং সুজির বান্ধবী লির সাথে দেখা করে।
এবং জিজ্ঞাসা করে কি করলে সুজি আবারও কংকে ভালোবাসতে শুরু করবে। লি বলে তুমি যদি আমাকে কিছু খাবার কিনে দাও তাহলে আমি তোমাকে টিপস দিব। কং ওর কথা মতো অনেকগুলো খাবার কিনে এনে দেয়। তারপর লি আইডিয়া দেয় রোমান্টিক ওয়েদারে সুজিকে কোনো সারপ্রাইজ দিতে। লিয়ের কথা মতো কং সুজির জন্য সারপ্রাইজের ব্যবস্থা করে। স্নোফলের মাঝে সে সুজিকে একগুচ্ছ লাল গোলাপ উপহার দেয় এবং একই সাথে অনেকগুলো বেলুন আকাশে উড়ায়। সুজি তো এসব কিছু দেখে অনেক বেশি অবাক হয়, সে সাথে খুশিও হয়। এবার সুজি কংকে বলেই দেয় কেন সে তার থেকে দূরে দূরে থাকছিল। সে তো আসলে কংকে হারাতে চাইছিল না। কং বলে তুমি এসব নিয়ে আর চিন্তা করো না, আমরা এখন কাপল হতে পারি, তবে একে অপরকে টাচ করা যাবে না। কং সুজিকে প্রপোজাল করে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য, আর সুজিও রাজি হয়ে যায়। পরের দিন আবারও সুজি আর কং এর দেখা করার কথা ছিল। সুজি বসে বসে কং এর জন্য ওয়েট করছিল, কিন্তু সেখানে জিয়ান এসে তার সাথে কথা বলতে শুরু করে। কং আসার পর যখন সে সুজির সাথে জিয়ানকে দেখে তখন সে অনেক বেশি রেগে যায়। সে জিয়ানকে তো তাড়িয়ে দেয়, কিন্তু সুজির সাথেও সে রেগে কথা বলতে শুরু করে। তাই আপসেট হয়ে সুজি ওখান থেকে চলে যায়। সুজি ফিরে আসলে লি জিজ্ঞাসা করে তাদের ডেট কেমন গেল। সুজি বলে সে এতক্ষণ ধরে কং এর জন্য ওয়েট করছিল, আর কং কিনা এসে তার উপর রাগ ঝেড়েছে। অন্যদিকে কং সুজি আর জিয়ানের কথাই ভাবছিল এবং নিজেই নিজেকে প্রশ্ন করে সে তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে কেন হঠাৎ করে এতটা রেগে গিয়েছিল। সে তো কিছুই বুঝতে পারছিল না। কং এর ফাংশন তখন বলে সুজিকে অন্য কারোর সাথে দেখে তুমি রেগে গিয়েছ, এটাকে জেলাস ফিল করা বলে। এদিকে সুজিকে লিও বুঝাচ্ছিল তোমাকে জিয়ানের সাথে দেখে কং হয়তো জেলাস ফিল হয়েছিল, এজন্যই সে হঠাৎ করে রেগে গিয়েছে। এখন তাহলে তুমি বুঝে নাও কং তোমাকে কত বেশি ভালোবাসে। যাক, এবার সুজি প্ল্যান করে সে একটা মিউজিক ব্যান্ড বানাবে যেখানে কং এবং জিয়ান দুজনই থাকবে। তো রাতে কং সুজিকে মেসেজ দিয়ে বলে তুমি কি এখনো আমার উপর রেগে আছো। সুজি তখন তার সাথে কথা বলে এবং কংকে তাদের ব্র্যান্ডে যোগ দিতে বলে। পরের দৃশ্যে দেখা যায় কং আসলে দেখে এখানে জিয়ানও রয়েছে। জিয়ানকে এখানে দেখে কং এর তো একদমই ভালো লাগে না, তবে সে সেটা প্রকাশ্য করে না। সুজি বলে আমাদের ব্র্যান্ডকে জিয়ানই পরিচালনা করবে। জিয়ান কংকে বলে তার কোনো সমস্যা নেই তো। কং বলে আমার আবার কি সমস্যা হবে, তুমি যেখানে ইচ্ছা যেতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, তাতে আমার কি। তারপর প্র্যাকটিসের সময় জিয়ান আর কং একে অন্যের সাথে কম্পিটিশন শুরু করে দেয়। এই দেখে সুজি তাদেরকে থামিয়ে বলে তোমরা এভাবে একে অপরের সাথে কম্পিটিশন শুরু করলে কিভাবে হবে। এখন আমরা সবাই মিলে একটা টিম, তাই আমাদের একসাথে মিলেমিশে কাজ করতে হবে। বাইরে আসার পর সুজি কংকে বলে তুমি কি জিয়ানকে দেখে খুশি নও। কং বলে না। প্রতি উত্তরে সুজি কোনো কথা বলে না। কং বলে আর কিছু জিজ্ঞাসা করবে না। সুজি বলে তাহলে চলো একসাথে খাবার খেতে যাই। তারা যখন ক্যান্টিনের দিকে যাচ্ছিল তখন জিয়ান এসে সুজিকে একটা মিউজিক নোট দেয়। এটা দেখে কং তো অনেক জেলাস হচ্ছিল। সে জিয়ানের হাত থেকে ওই নোটটা নিয়ে নেয়। জিয়ান তখন সুজিকে গিটার পিক দিয়ে বলে আমি দেখেছিলাম তোমার পিকটা হারিয়ে গিয়েছে, তাই এখন থেকে তুমি এটা ইউজ করতে পারো, এটা আমি তোমার জন্য কিনে নিয়েছি। সুজি সেটা নিলে কং তো রেগে সেখান থেকে চলেই যায়। পরে যখন সুজি মিউজিক প্র্যাকটিস করছিল তখন কং তার কাছে আসে, এসে জিয়ানের দেওয়া গিটার পিকটা চায়। সুজি সেটা দিলে কং ওইটা ডাস্টবিনে ফেলে দেয় এবং নিজের গিটার পিক দিয়ে বলে এখন থেকে এটা ইউজ করবে। কং এর এই কাণ্ড দেখে সুজির তো ভীষণ হাসি পায়। সে তো সাইলেন্টলি সবকিছু এনজয় করতে থাকে। যাক, পরের দিন সুজিদের ব্র্যান্ডের মিউজিক পারফর্ম শুরু হয়। সেখানেও পারফরমেন্স শেষে কং সুজিকে জিয়ানের থেকে দূরে রাখে। এবার রাতের বেলা সুজি লিকে বলে আমার পারফরমেন্স তো সাকসেসফুল শেষ হলো, কিন্তু কংকে দেখে মনে হচ্ছে সে অনেক জেলাস ফিল করছে। লি বলতে শুরু করে কংকে দেখে মনে হচ্ছিল ও যে কোনো সময় জিয়ানকে মেরে ফেলবে। তারপর সুজি সবাইকে ডেকে বলে আজ থেকে তারা ডিসব্যান্ড হয়ে যাচ্ছে। জিয়ান বলে হঠাৎ করে এ ডিসিশন কেন। সুজি বলে কারণ ফিউচার নিয়ে আমার অন্য কোনো প্ল্যান আছে। জিয়ান যে আর সুজির আশেপাশে থাকবে না এটা জানতে পেরে কং তো এবার মহা খুশি। যাওয়ার সময় কং সুজিকে ভেবে একটা গাছকে জড়িয়ে ধরে এবং গাছের সাথে সেলফিও তোলে।
ওর এসব কাণ্ড দেখে সুজি তো প্রচন্ড হাসতে থাকে। পরের দিন লি সকাল সকাল সুজিকে ঘুম থেকে ডেকে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাও, কং তোমার জন্য ওয়েট করছে। সুজি রেডি হয়ে এসে দেখে কং গাড়ি নিয়ে এসেছে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। গাড়িতে কং সুজিকে তার পাশের সিটে বসতে বলে। সুজির তখন মনে পড়ে আগে কং কিভাবে বাসে তাকে এড়িয়ে যেত পাশাপাশি না বসার জন্য। কং তখন বলে, আসলে আগে আমি এই ফিলিংসটা বুঝতে পারিনি, তাই তোমাকে ইগনোর করে দূরে সরে বসতাম। সুজি তাকে জিজ্ঞাসা করে, আমরা এখন কোথায় যাচ্ছি? কং বললে, একটু পরেই দেখতে পারবে। দেখা যায় কং সুজিকে ক্যাম্পিং এর জন্য নিয়ে এসেছিল। সুজি তো এসব দেখে অবাক হয়ে বলে, আমি তো কখনো কল্পনাই করিনি তুমি আমাকে এখানে নিয়ে আসবে। কং বলে, এর আগে আমি ভুল করেছি, কিন্তু এবার তোমাকে আমি খুশিতে রাখার চেষ্টা করব। তারপর তারা এখানে খাওয়া দাওয়া করে একসাথে সুন্দর কিছু মুহূর্ত কাটায়। জোনাকি পোকা দেখে সুজি কংকে বলে, চলো আমরা একসঙ্গে উইশ করি। সুজি উইশ করে কং যেন সবসময় তার সাথে থাকে এবং ভালো থাকে, আর কংও এই একই উইশ করে। তারপর কং সুজিকে একটা গিফট দেয়। এটা ছিল সেই গিফট যেটা আগেরবার ক্যাম্পিং এ সুজি কংকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল। সেদিন রাগের মাথায় সুজি এটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু কং এটা রিপেয়ার করে নিজের কাছে রেখে দিয়েছিল। সুজি তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এখানে কং আবারও সুজিকে প্রপোজাল করে। সুজিও বললে সে তাকে ঠিক কতটা ভালোবাসে। পরের দিন কং ঘুম থেকে উঠে দেখে সুজির হাতে সে নীল আলোক রোশনি জ্বলে উঠেছে। তখনই কংকে তার ফাংশন জানায়, তোমাকে তাড়াতাড়ি ফিরতে হবে তোমার আসল ঠিকানায়, তোমার হাতে আর মাত্র 72 ঘন্টা সময় আছে। এটা জেনে কং এর মন খারাপ হয়ে যায়। সুজি ঘুম থেকে উঠলে কং জানায় সময় চলে এসেছে তার ফিরে যাওয়ার, সে হয়তো আর কখনোই এই টাইমলাইনে ফিরতে পারবে না। সুজি জিজ্ঞাসা করে, বারবার টাইম টেবিল করার ফলে তার জন্যই কি এসব কিছু হচ্ছে? কং বলেন, না, প্রতিবার আমার টাইম টেবিল করার সময় এটুকুই নির্ধারিত থাকে। সুজি এবার কংকে প্রশ্ন করে, সে তাহলে কেন তার সাথে রিলেশনশিপে জড়িয়েছিল? কং চলে গেলে সে কি নিয়ে থাকবে? সুজি তো এসব বলে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। সুজিকে এভাবে কান্না করতে দেখে কং এরও অনেক খারাপ লাগে। এদিকে সুজিকে কান্না করতে দেখে জিয়ান তার কাছে আসে আর বলে, আগেই বলেছি কং এর থেকে দূরে সরে আসতে, এভাবে একজনের পিছনে পড়ে থেকে কি লাভ? সুজি তখন জিয়ানকে বলে, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? তুমি তো জানোই না কাউকে ভালোবাসলে কেমন ফিলিংস হয়। জিয়ান বলে, তুমি কিভাবে জানলে আমি কাউকে ভালোবাসি কিনা? আমি যাকে ভালোবাসি তাকে শুধু আমি দূর থেকেই দেখতে পারি। আমার পরিস্থিতি তোমার থেকেও কঠিন, আমি তোমার থেকেও বেশি কষ্ট পাচ্ছি। জিয়ান কিন্তু এখানে সুজির কথাই বলছিল। যাই হোক, ড্রিঙ্কস করার ফলে সুজি তো এখানে একদম মাতাল হয়ে যায়। সে ওঠার সময় পড়ে যেতে গেলে জিয়ান তাকে ধরে নেয় আর কেউ একজন ওদের ছবি তুলে নেয়। পরের দিন সকালে লি তাড়াতাড়ি করে সুজিকে জাগিয়ে বলে, কেউ একজন তার ছবি ভাইরাল করে দিয়েছে। ভার্সিটির সবাই সুজি আর জিয়ানকে নিয়ে বিভিন্ন কথা বলা বলি শুরু করে। সুজি দেখে এটা ছিল গত রাতের ছবি। কং দূর থেকে এসব কিছু দেখে মনে মনে বলে, আমি তোমাকে বিশ্বাস করি সুজি, আমি জানি তুমি এমন মেয়ে নও। ভাই সুজিকে খোঁচা মেরে বলে, তুমি দেখছি বেশ এক্সপার্ট। প্রথমে কং তারপর জিয়ান একসাথে দুইটা ছেলের সাথে লাইন মারছো। লি সুজিকে বলে, চলো আমরা জিয়ানকে গিয়ে জিজ্ঞাসা করি কি হচ্ছে এসব, কিন্তু সুজি যেতে রাজি হয় না। সে লিকেও এই টপিকটা বাদ দিতে বলে। অন্যদিকে দেখা যায় জিয়ান বাইকে ধরে বলছে, তুমি কেন আমাদের ছবিটা ইন্টারনেটে আপলোড করেছো? ভাই বলে, তুমিও তো এটাই চেয়েছিলে, যেন কং আর সুজির মধ্যে সম্পর্কটা ভেঙে যায়, তাহলে এখন আবার আমাকে এইসব জিজ্ঞাসা কেন করছো? ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই জিয়ান ভাইকে একবার বলেছিল, তুমিও যেমন কং আর সুজিকে হেট করো, আমিও তেমন ওদেরকে হেট করি। ভাই বলে, ওরা তো তাহলে আমাদের কমন শত্রু, চলো একসাথে হাত মিলাই। বর্তমানে জিয়ান ভাইকে বলে, পরে তো আমি তোমাকে সুজির কোনো ক্ষতি করতে নিষেধ করেছিলাম। ভাই বলে, এজন্যই তো আমি তোমার থেকে লুকিয়ে তোমাদের দুজনের ছবি তুলেছি। এই সময় কং সামনে এসে বলে, আমিও তোমাদের দুজনের ভিডিও রেকর্ড করেছি, এখন সবাই সত্যিটা জেনে যাবে আর তোমরা দুজন শাস্তি পাওয়ার জন্য রেডি থাকো। কং এই ভিডিওটা তাদের টিচারকে দেখায়। টিচার বাইকে তো স্কুল থেকে বের করে দেয়। যাওয়ার আগে ভাই সুজিকে বলে, এবার তো তুমি অনেক খুশি তাই না? সবাই তোমাকে পছন্দ করে। জিয়ান তোমার শত্রু হতে গিয়েও হয়নি।
কং এবারও তোমাকে বাঁচিয়ে নিল, কিন্তু আমি তোমাকে কখনই ছাড়বো না। সুজি কং এর সাথে দেখা করতে যেতে গেলে ভাই তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। কং সুজিকে বাঁচানোর জন্য নিজের পাওয়ার ইউজ করে সময়কে থামিয়ে দেয়। তারপর সুজিকে কিস করার মাধ্যমে কং তার কাছ থেকে নিজের এনার্জি কোরও নিজের মধ্যে নিয়ে নেয় এবং এই টাইমলাইনে কং এর সময়ও শেষ হয়ে যাওয়ায় সে এখান থেকে অদৃশ্য হয়ে যায়। সুজি যখন কংকে আর কোথাও খুঁজে পায় না তখন সে বুঝতে পারে কং চলে গিয়েছে। এই কারণে সে তো প্রচন্ড কান্না করতে থাকে। ধীরে ধীরে কং এর সব স্মৃতি সব জায়গা থেকে মুছে যেতে শুরু করে। সুজির মেমোরি থেকেও কং এর সব স্মৃতি মুছে যায়। একসময় যখন সুজি সম্পূর্ণভাবে কংকে ভুলে যায় তখন তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে, কিন্তু সুজি বুঝতে পারছিল না সে কান্না কেন করছে। এদিকে আমরা কংকে দেখতে পাই, তাকে এখন নতুন অন্য আরেকটি টাইমলাইনে যাওয়ার ট্রাক্স দেওয়া হয়। কংও চলে যায় সে টাইমলাইনে। এদিকে সুজি দেখা যায় সে কান্না করছিল, কিন্তু কেন যে সে কান্না করছে এটাই সে জানে না। তার কাছে বারবার এটা মনে হয় যেন সে কিছু একটা ভুলে যাচ্ছে, কাউকে মিস করছে, কিন্তু কে সে ব্যক্তি এটা আর সুজির মনে পড়ে না। আর এরকম একটা স্যাড এন্ডিং দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।